খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত চ্যানেল কলকাতা সংবাদ থেকে। শুরুতেই হেডলাইন্স। পশ্চিমবঙ্গে বিজেপির মুখ দিলীপ ঘোষ, ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের। স্পিকার পদের দাবিতে অনড় নাইডু, পূর্ণ মন্ত্রিত্বর দাবি শিন্ডে সেনার। দুই শরিক নিয়ে চিন্তায় প্রধানমন্ত্রী। 10 আসনে একই সঙ্গে হোক বিধানসভা উপনির্বাচন, দাবি জানিয়ে কমিশনকে চিঠি তৃণমূলের। ক্ষমতায় ফিরতেই কল্পতরু মোদী সরকার, বিরাট ঘোষণা, বাংলার জন্য বরাদ্দ কত? মোদী মন্ত্রিসভায় জোড়া মন্ত্রকের দায়িত্বে সুকান্ত, উচ্ছ্বাস বালুরঘাটে। গিরিটপকে শিবের হাতে 100 দিনের বকেয়া, এবার মামাজি দ্বারস্থ হতে হবে বাংলাকে। ফের 8 জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি, কবে স্বস্তির বৃষ্টিতে ভিজবে বাংলা? এখন শুনবেন বিস্তারিত খবর। বাইরে থেকে এসে দখলদাররা হুকুমদার হয়ে বসে যাচ্ছে। দিলীপ ঘোষের হয়ে এবার মুখ খুললেন মদন মিত্র। তৃণমূল বিধায়কের ইঙ্গিতপূর্ণ মন্তব্য। বিজেপির মুখ পশ্চিমবঙ্গে যদি কেউ চিনত তাহলে সেটা দিলীপ ঘোষ। জলে জঙ্গলে সব জায়গাতেই দিলীপ ঘোষকে দেখা যেত। ঘটনাটি ঠিক কি? দলের রাজ্য সভাপতি তখন দিলীপ। 19-এর লোকসভা ভোটে বাংলায় 18 আসন পেয়েছিল বিজেপি। মেদিনীপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন দলের তৎকালীন রাজ্যপতি নিজেও। কিন্তু সেই মেদিনীপুরে এবার প্রার্থী ছিলেন অগ্নিমিত্রা পল। বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন দিলীপ, কিন্তু জিততে পারেননি। এদিকে রাজ্যের 42 আসনের মধ্যে 29টি আসনে জিতেছে তৃণমূল। বিজেপির ঝুলিতে 12টি। জেতা আসন থেকে কেন সরানো হলো দিলীপকে? ভোটের ফল প্রকাশের পর এখন জোর আলোচনা চলছে। কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, 1 তাকে জেতা সিট থেকে সরিয়ে দিল, 2 তার সর্বস্ব ক্ষমতা কেড়ে নিল। যদিও এটা ওদের ব্যাপার, বারবার বলছি, আমার বলার দরকার নেই। মদন মিত্র রাজনীতিবিদ, তার বাইরেও আমার একটা সত্তা আছে। আমি এ রাজ্যের নাগরিক, দেশের নাগরিক হিসেবে মনে হচ্ছে আজ দিলীপ ঘোষ বলবে না তো কে বলবে? বাইরে থেকে এসে দখলদাররা হুকুমদার হয়ে বসে যাচ্ছে। এর আগে লোকসভা ভোটের ফল প্রকাশের পরের দিনই অভ্যন্তরীণ বৈঠকে বসেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, সেই বৈঠকে ওঠে দিলীপ ঘোষের প্রসঙ্গ। তৃণমূল নেতৃত্বের মতে বিজেপিতে এখন গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। এক গোষ্ঠীর লোক অন্য গোষ্ঠীর লোককে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছেন, হারিয়ে দিয়েছেন। পরিস্থিতি এমনই যে খোদ মোদী শাহের নেতৃত্ব প্রশ্নের মুখে। বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 98% মানুষ এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী খবরগুলো সবার প্রথমে দেখার জন্য। শপথ গ্রহণের দিন অজিত পাওয়ারের এনসিপিকে নিয়ে বিজেপির ঘুম ছুটে গিয়েছিল। শপথ গ্রহণের পরের দিন চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি ও একনাথ শিন্ডের শিবসেনা বিজেপিকে চিন্তায় ফেলে দিয়েছে। বিজেপি কেন্দ্রীয় মন্ত্রিসভায় তেলুগু দেশমকে বিমানমন্ত্রক ছেড়ে দিলেও চন্দ্রবাবু নাইডু এখনো লোকসভার স্পিকারের পদের দাবিতে অনড়। পাল্টা চালে বিজেপি। অন্ধ্রপ্রদেশেরই বিজেপি সভানেত্রী ডি পুরন্দেশ্বরীর নাম স্পিকারের পদের জন্য এগিয়ে দিচ্ছে। পুরন্দেশ্বরী তেলুগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা এনটি রামরাওয়ের কন্যা। সেই হিসেবে তিনি চন্দ্রবাবুর শালিকার জন্য জামাইবাবু নিজের দাবি থেকে সরে আসতে পারেন বলে বিজেপি নেতাদের আশা। উল্টো দিকে কংগ্রেসের তরফে চন্দ্রবাবুকে বার্তা দেওয়া হয়েছে, তেলুগু দেশম স্পিকার পদের জন্য প্রার্থী দিলে কংগ্রেস সমর্থন করতে পারে। গত রবিবার চন্দ্রবাবু নাইডু তেলুগু দেশম পার্টির 2 সাংসদ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। রামমোহন নাইডু পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। চন্দ্রশেখর পেম্মাসানি শপথ নেন প্রতিমন্ত্রী হিসেবে। তেলুগু দেশমের দাবি ছিল পরিকাঠামো সংক্রান্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক। সেই দাবি মেনে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় তেলুগু দেশমকে বিমান মন্ত্রক ছেড়ে দেওয়া হয়েছে। চন্দ্রশেখর পেম্মাসানিকে গ্রামোন্নয়ন মন্ত্রক ও যোগাযোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে। সূত্রের খবর, এরপরেও চন্দ্রবাবু লোকসভার স্পিকারের পদের দাবিতে অনড়। তার সঙ্গে এনডিএর আহ্বায়কের পদও দাবি করেছেন চন্দ্রবাবু। তার যুক্তি, অটল বিহারী বাজপেয়ী সরকারের সময়ও তেলুগু দেশমের জিএমএস বালাযোগীকে লোকসভার স্পিকারের পদ ছেড়ে দেওয়া হয়েছিল। অতীতের মতো এনডিএর আহ্বায়কের পদও দাবি করছেন চন্দ্রবাবু। আগামীকাল বুধবার চন্দ্রবাবু অন্ধ্রপ্রদেশে নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন। গত রবিবার চন্দ্রবাবু দিল্লিতে মোদীর শপথ গ্রহণে ছিলেন। সেই সৌজন্যের মধ্যেও টানাপোড়েন অব্যাহত রয়েছে। এনডিএতে বিজেপির আরেক গুরুত্বপূর্ণ শরিক নীতিশ কুমারের জেডিইউ স্পিকারের পদ পেতে আগ্রহী। কেন চন্দ্রবাবু ও নীতিশ দুজনেই লোকসভার স্পিকারের পদ চাইছেন? লোকসভায় তেলুগু দেশমের 16 জন এবং জেডিইউ এর 12 জন সাংসদ রয়েছেন। সংখ্যাগরিষ্ঠতার জন্য মোদী সরকারের 2 দলেরই সমর্থন প্রয়োজন। নীতিশ নাইডুর আশঙ্কা, ভবিষ্যতে এনডিএ থেকে সমর্থন প্রত্যাহারের আজ পেলে বিজেপি তাদের দল ভেঙে দিতে পারে। দলছুট সাংসদেরা বিজেপিতে যোগ দিলে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী তাদের সাংসদ পদ খারিজ করে দেওয়ার ক্ষমতা স্পিকারের হাতেই থাকে। এনডিএ থেকে সরে গেলেও স্পিকারকে পদ থেকে সরাতে লোকসভার 50% সদস্যের সমর্থন প্রস্তাব আনতে হয়। এরই মধ্যে বিজেপির চিন্তা বাড়িয়ে আরও এক শরিক একনাথ শিন্ডের শিবসেনা জানিয়ে দিয়েছে তাদেরও একটা পূর্ণমন্ত্রীর পদ দিতে হবে।
রাজ্যের আরও 6 বিধানসভা আসনে একসঙ্গে উপনির্বাচন করানো হোক, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, ইতিমধ্যে দীর্ঘ সময় ধরে রাজ্যে 7 দফায় ভোট হয়েছে। এভাবে বারবার নির্বাচন হলে অসুবিধা তৈরি হচ্ছে। প্রসঙ্গত, গত সোমবার রাজ্যের 4 আসনে বিধানসভা উপনির্বাচন ঘোষণা করেছে কেন্দ্র। অন্যদিকে বাকি আসনের মধ্যে তৃণমূলের টিকিটে জিতে যেসব শাসক দলের বিধায়করা দিল্লি যাচ্ছেন সাংসদ হয়ে, সেই সিতাই, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটির বিধায়করা ইস্তফা দিয়েছেন। তাই তৃণমূল কংগ্রেসের দাবি, একসঙ্গে 10 আসনে বিধানসভা উপনির্বাচন করে দেওয়া হোক। তৃণমূলের অধিকাংশই দারুণ মার্কস নিয়ে পরীক্ষায় পাশ করে গিয়েছেন। সংসদে বাংলার মানুষের হয়ে লড়তে গেলে বিধায়ক পদ ছাড়তে হবে। কেউ কেউ মনোনয়নপত্র দেওয়ার সময় বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন। কেউ কেউ ভোটে জেতার পর পদ ছাড়ছেন। তাদের মধ্যে অন্যতম বাঁকুড়ার অরূপ চক্রবর্তী, মেদিনীপুরের জুন মালিয়া, কোচবিহারের জগদীশ বর্মা বসুনিয়া এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। পার্থ ভৌমিককে সেচমন্ত্রী করেছিলেন মমতা। তার ওপর ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের দায়িত্ব ছিল তার ওপর। আপাতত সেই দায়িত্ব সামলাবেন তিনি। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, রাজ্য বিধানসভায় ভোটে না জিতেও মন্ত্রী হতে পারেন, তবে আগামী 6 মাসের মধ্যে তাকে উপনির্বাচনে জিতে আসতে হয়। সুতরাং আগামী 6 মাস সময় রয়েছে পার্থর হাতে। এর মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে পার্থ এবং দেবের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন মমতা। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। দয়া করে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 9 জুন তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী সরকার। 10 জুন অর্থাৎ গত সোমবার মন্ত্রীদের নির্দিষ্ট মন্ত্রক বরাদ্দ করা হয়েছে। তারপরই কেন্দ্র অর্থ বরাদ্দ করলেন বিভিন্ন রাজ্যে। সোমবার ট্যাক্স বাবদ আয় করা মোট 1,39,750 কোটি টাকা রাজ্যগুলির জন্য বরাদ্দ করেছে কেন্দ্রের অর্থ মন্ত্রক। ট্যাক্স বাবদ আয় করা টাকা রাজ্যগুলির উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই রাজ্যগুলির উন্নয়নের কাজে গতি আনতে সাহায্য করবে। বরাদ্দ করা অর্থের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে উত্তরপ্রদেশকে। উত্তরপ্রদেশকে বরাদ্দ করা হয়েছে 25,069.88 কোটি টাকা। তারপরেই রয়েছে বিহার এবং মধ্যপ্রদেশ। এই দুই রাজ্যে বরাদ্দ করা হয়েছে যথাক্রমে 14,056.12 এবং 10,970.44 কোটি টাকা। কেন্দ্রের বরাদ্দ করা অর্থের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে 10,513 কোটি টাকা। সেই সঙ্গে উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে বরাদ্দ করা হয়েছে অসমকে 4,371.78 কোটি টাকা। ত্রিপুরা থেকে বরাদ্দ করা হয়েছে 989.44 কোটি টাকা। মণিপুর, নাগাল্যান্ডকে বরাদ্দ করা হয়েছে 1000 কোটি এবং 795 কোটি টাকা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। একই সঙ্গে তাকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকেরও প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সাংসদ জোড়া মন্ত্রকের দায়িত্ব পাওয়ায় খুশির হাওয়া বালুরঘাটে। মন্ত্রিত্ব পাওয়ার পরই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সুকান্ত। তিনি জানান, শিক্ষা ও উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব প্রধানমন্ত্রী তাকে দেওয়ায় তিনি কৃতজ্ঞ। তিনি চেষ্টা করবেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে গিয়েছে। কেন্দ্রের তরফ থেকে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা যায় কিনা, তৃতীয় দফার মোদী মন্ত্রিসভার কে কোন মন্ত্রক পাবে, সেই দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। বিকেলে নতুন মন্ত্রিসভাকে নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই জানা যায় শিক্ষা মন্ত্রকের দায়িত্বে থাকছেন ওড়িশার সাংসদ ধর্মেন্দ্র প্রধান। তার ডেপুটি হয়ে মন্ত্রকের দায়িত্ব সামলাবেন বালুরঘাটের সাংসদ সুকান্ত। একই সঙ্গে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। বাংলার আরেক সাংসদ বনগা শান্তনু ঠাকুরও আগের বারের মতো এবারও কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকছেন। ঘরের ছেলে সুকান্তের কাছে দক্ষিণ দিনাজপুরের আশা অনেক। গত সোমবার তিনি শপথ নেওয়ার পরই উচ্ছ্বাসে ভাসে বালুরঘাট। এদিন মোদী সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং এর পরই দপ্তর বন্টনে জোড়া মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় সুকান্তকে। শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী দায়িত্বের কথা ঘোষণা হতেই প্রবল উচ্ছ্বাস দেখা যায় তার নিজের সংসদীয় কেন্দ্র বালুরঘাটে। সাংসদ হিসাবে এখানে রেলের উন্নয়নের খতিয়ান তুলে ধরে এবারে নির্বাচনের বৈতরণী পার করেছেন সুকান্ত মজুমদার। আর এবার দেশের সরকারের মন্ত্রী হয়ে তিনি বালুরঘাট তথা রাজ্যকে আরো সাজিয়ে তুলবেন বলে আশায় বুক বাঁধছেন সকলে। খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত চ্যানেল কলকাতা সংবাদ থেকে। গত 5 বছর ধরে লাগাতার আন্দোলন, দিল্লিতে ধর্নার পরও 100 দিনের টাকা ফেরাতে দুর্গম গিরি পার হতে পারেনি বাংলা। মোদী 3.0 সরকারে এবার সেই গ্রামোন্নয়ন মন্ত্রক গিরিরাজের পরিবর্তে গিয়েছে শিবরাজের হাতে, যার জেরে গ্রামোন্নয়ন মন্ত্রকে আটকে থাকা বাংলার 100 দিনের কাজের বকেয়া টাকা ফেরাতে সরাসরি শিবের দ্বারস্থ হতে হবে বাংলাকে। 18তম লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রচারের অন্যতম অস্ত্র ছিল বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা। জেলায় জেলায় প্রচারে গিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক
বন্দ্যোপাধ্যায়রা জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের পর ফের 100 দিনের বকেয়া টাকা আদায়ে আন্দোলনে নামবেন তারা। পূর্বেও বকেয়া আদায় গিরিরাজের দুয়ারে আন্দোলন করতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়দের। এবার সেই আন্দোলন শুরু হবে শিবরাজ অর্থাৎ মামাজির দুয়ারে, কারণ মন্ত্রক বিলির পর তার হাতেই গিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। অন্যদিকে গিরিরাজ সিংকে এবার দেওয়া হয়েছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বস্ত্র মন্ত্রক। পাশাপাশি পঞ্চায়েতি রাজ মন্ত্রক গিয়েছে এনডিএ শরিক দল জেডিইউ এর হাতে। এই মন্ত্রকের মন্ত্রী হয়েছে নীতিশের দলের সাংসদ রাজীব রঞ্জন সিং। উল্লেখ্য, বাংলার বকেয়া টাকা পেতে কেন্দ্রের উপর ক্রমাগত চাপ তৈরি করতে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি রাজ্যের শাসক দল। যদিও তৎকালীন কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের মন্ত্রী গিরিরাজের অভিযোগ ছিল তৃণমূল হিসাব দিচ্ছে না বলেই টাকা আটকে রয়েছে। যদিও তৃণমূলের তরফে পাল্টা জানিয়ে দেওয়া হয় সব হিসাব কেন্দ্রকে দেওয়া হয়েছে, তারপরেও রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছে মোদী সরকার। কেন্দ্রকে যে হিসাব দেওয়া হয়েছে তৃণমূলের তরফে তার প্রমাণও তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি গত বছর পঞ্চায়েত ভোটের পর সেপ্টেম্বর মাসে দিল্লিতে কৃষি ভবনে যান অভিষেক, তবে সেই সময় দপ্তরে ছিলেন না গিরিরাজ, ছিলেন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। সেখানে তৃণমূলের প্রতিনিধিদের হেনস্থারও অভিযোগ ওঠে। এবার অবশ্য পরিস্থিতি ভিন্ন। নির্বাচনে হেরে গিয়েছেন সাধ্বী নিরঞ্জন। গিরিরাজকে ছেঁটে ফেলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক দেওয়া হয়েছে শিবরাজ সিংকে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক গিয়েছে নীতিশের দলের সাংসদ রাজীব রঞ্জন সিং এর হাতে। ফলে নয়া সরকারে নতুন করে আন্দোলনের ঝাঁজ বাড়ানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। আসছে আবহাওয়ার খবরে। ফের গরমে নাজেহাল বাংলা। বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রা, চরমে অস্বস্তি। কবে বঙ্গে প্রবেশ করবে মৌসুমি বায়ু? কবে দেখা মিলবে বৃষ্টির? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। আবহাওয়া দপ্তর এ বিষয়ে বিশেষ সুখবর দিতে পারল না। আগামী কয়েকদিন মৌসুমি বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন আবহবিদরা। তবে বৃহস্পতিবার থেকে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত তা থমকে 31শে মে থেকে একই জায়গায় মৌসুমি অক্ষরেখা। এই সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমি বায়ু আসার সম্ভাবনা নেই বলেই জানালো হাওয়া অফিস। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহবিদদের। জানা গিয়েছে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়। এই 3 জেলার কিছু অংশে চরম তাপপ্রবাহের সতর্কবার্তা। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান এবং হুগলিতেও। বৃহস্পতিবার সকালে বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। দুপুরের পর থেকে বদলাবে আবহাওয়া। তবে বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে দমকা হাওয়ারও পূর্বাভাস। এদিকে তাপপ্রবাহের সতর্কতা মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, বাংলা, ওড়িশা, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীর, লাদাখ, মুজফ্ফরবাদ ও হিমাচল প্রদেশে। গরমে অস্বস্তিকর আবহাওয়া হবে ওড়িশাতে। আগামী শুক্রবার পর্যন্ত চরম তাপপ্রবাহের সতর্ক বার্তা পশ্চিম ভারত ও পূর্ব ভারতের রাজ্যে। 42 থেকে 45 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, ঝাড়খণ্ড, ওড়িশা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশে। খবরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। স্থানীয় সংবাদ এখনকার মতন এই পর্যন্ত। ধন্যবাদ।